সকাল সকাল দুই বান্ধবী ছাদে বসে বসে কফি খাচ্ছে আর রাতে যা যা হয়েছে তাই বলাবলি করছে। হালকা রোদে বসে আছে, সকাল সকাল গোসল করে নিয়েছে তাই চুলগুলো এখনো বেশ ভেজা। এমন সময় ছাদে রুদ্র আসলো, পেছনে সাইফ। একটা কথা বলা ছিল তোমাদের। বলুন। আমরা একটু বাইরে যাচ্ছি। তো আমরা কি করতে পারি? মুখ বাঁকিয়ে বলল ইকরা। আমাদের ফিরতে ফিরতে রাত হতে পারে, তাই আজকে কলেজে যাবার দরকার নেই। বাসায় থাকবে, বেরোবে না, নিজের খেয়াল রাখবে। হুম। আসি তাহলে। রুদ্র পেরিয়ে গেল, সাইফ এখনো দাঁড়িয়ে আছে। ইকরা, একটু এদিকে আসো। কেন? আসতে বলছি, আসো। একটু একটু করে ইকরা সাইফের কাছে আসলো। ইকরার ঠোঁট দুটো কাঁপছে। সাইফ ইকরার গালে হাত রাখলো। সারাদিন খুব মিস করব তোমাকে, নিজের খেয়াল রেখো। হুম। কি হুঁ? মুখ দিয়ে কথা বের হয় না? আচ্ছা, নিজের খেয়াল রাখবো। লাভ ইউ। আসছি, বাই। সাইফ চলে গেল। দুই বান্ধবী খুশিতে লাফিয়ে উঠল। আজ সারাদিন পার্টি করব আমরা। ইয়াহু, কি মজা! সারাদিন শয়তান দুইটা থাকবে না। আচ্ছা নিচে চল। রুমে গিয়ে জোরে জোরে গান বাজিয়ে দুই বান্ধবী নাচতে শুরু করলো। ওফ, এই সিকিউরিটিগুলো না থাকলে পালানো যেত, কিন্তু এখন কোনোভাবেই পালানো যাবে না। দুই বান্ধবী কোমরে ওড়না বেঁধে রান্না শুরু করেছে। অনেক দিন হলো নিজের হাতে রান্না করে খায় না। সব সময় বাইরের খাবার খেতে ভালো লাগে না। আজকে বিরিয়ানি রান্না করেছে ওরা। সারা বাড়িতে নাচানাচি করেছে, কারণ আজ রুদ্র আর সাইফ কেউ নেই। উপরে এত খুশি হলেও ভেতরে ভেতরে ভয় ছিল রাতের ব্যাপারটার জন্য। দুই বান্ধবী বসে বসে টিভি দেখছে মন দিয়ে। আজ ম্যামকে আসতে না করেছে। সারাটা দিন খুব ভালো কেটেছে। দুইটা গন্ডা বাসায় থাকলে ভয়ে ভয়ে থাকতে হয় ওদের। দুইজন মন খুলে হাসাহাসি করছে আর মুভি দেখছে। এমন সময় রুদ্র আর সাইফ ভেতরে ঢুকলো। ওদের হাতে শপিং ব্যাগ। ওদের দেখতে পেয়ে স্নেহা আর ইকরা উঠে দৌড়ে রুমে চলে গেল। আজ ওদের বাধা দেয়নি রুদ্র। আমার এটা ঠিক লাগছে না। আমি যা করছি আমাদের ভালোবাসা পাবার জন্য করছে। এটা না করলে এটা কখনো তোকে বিয়ে করবে না। তুই এটা করতে পারলে ইকরা নিজে তোর কাছে চলে আসবে। পারবি না? এটা করলে যদি ইকরা আমার কাছে সারা জীবন থাকে, তো আমি এটা করব। উপরে চল। রুদ্র আর সাইফ সিঁড়ি বেয়ে স্নেহাদের রুমে চলে গেল। গিয়ে দেখে দুই বান্ধবী ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইকরা, সাইফ তোমাকে ওর রুমে যেতে বলেছে। আমাকে? হ্যাঁ। কেন? সেটা তো জানি না। ইকরা অসহায়ের মতো স্নেহার দিকে তাকালো। সাইফ এসে দাঁড়ালো রুদ্রের পেছনে। রাগী রাগী মুখ করে বলল, কথা কাটে যাচ্ছে না? তুমি নিজের ইচ্ছে আসবে নাকি আমি টেনে হিঁচড়ে নিয়ে যাব? আসছি। ইকরা ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে সাইফের সাথে চলে গেল। আর রুদ্র স্নেহার রুমে ঢুকলো, বিছানায় শুয়ে পড়ল। আরে আপনি এখানে শুয়েছেন কেন? কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। এখানে আমি আর ইকরা থাকবো। ইকরা তো সাইফের কাছে থাকবে। তাহলে আমি একাই থাকবো, আপনি বেরিয়ে যান। আহা, আমি থাকতে তুমি একা কেন থাকবে? আমি আছি যখন, আমার সাথে থাকবে তুমি। কি মাথা খারাপ আপনার? তা জানি। এ নাও। কি আছে এতে? একটা লাল রঙের শাড়ি। এটা দিয়ে কি করব আমি? শাড়ি দিয়ে মেয়েরা কি করে, তুমিও তাই করবে। এটা পরে আসো। পারবো না আমি। তুমি না পারলেও আমি তো পারি। চলো পরিয়ে দিই। না, আমি পারি শাড়ি পরতে, আমি নিজে পরে নিব। এই তো, গুড গার্ল। স্নেহা কিছু না বলে বাথরুমে চলে গেল শাড়ি পরার জন্য। এদিকে সাইফ ইকরাকে নিয়ে নিজের রুমে পৌঁছালো। নিজের রুমে গিয়ে খাটের ওপর বসলো সাইফ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে ইকরা। শীত করছে তোমার? কই না তো। তাহলে এভাবে কাঁপছো কেন? এমনি। আমাকে এই রুমে কেন নিয়ে এসেছেন? তোমার জন্য একটা জিনিস এনেছি তাই। কি জিনিস? পাশ থেকে একটা ঝুড়ি বের করে ইকরার সামনে ধরল। ওয়াও, এতগুলো চকলেট! সবগুলো আমার? হ্যাঁ, সব তোমার। তাহলে আমি ওই রুমে চলে যাই? না শোনা, আজ তুমি এখানে থাকবে আমার কাছে। এখানে থাকবো না আমি। কি বললে? এটা নাও,
কি এটা? খুলে দেখো। ইকরা নিজেই খুলল। একটা নীল রঙের ড্রেস আছে, খুব লম্বা, একদম পুতুলের মতো। ওয়াও, খুব সুন্দর তো। পছন্দ হয়েছে? হ্যাঁ, কিন্তু এটা কার? তুমি ছাড়া আর কে আছে আমার? ড্রেসটা যখন তোমার হাতে, তাহলে অবশ্যই এটা তোমার। এখন তাড়াতাড়ি এটা পরে আসো। এখন কেন? এটা পরলে এই সবগুলো চকলেট আমি তোমাকে দেব, নয়তো একটাও পাবে না। ইকরা মুখটা গোমরা করে নিল। পরবে না? যাচ্ছি। ইকরাও চলে গেল ড্রেস পরতে। কিছুক্ষণ পর লাল শাড়ি পরে বেরিয়ে আসলো স্নেহা। খোলা চুলে বেশ লাগছিল ওকে। বিকেলে মনে হয় একটু সাজুগুজু করেছে দুই বান্ধবী, তাই এখনো চোখে কাজল লেগে আছে আর ঠোঁটগুলো গোলাপি দেখাচ্ছে। রুদ্র মুগ্ধ হয়ে তাকিয়ে আছে স্নেহার দিকে। একটা মেয়ে এত সুন্দর হয় কিভাবে? উত্তরটা রুদ্রের জানা নেই। স্নেহা রুদ্রের সামনে এসে দাঁড়ালো। রুদ্র ফেল ফেল করে তাকিয়ে দেখছে। অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো মাশাল্লাহ। কি অপরূপ লাগছে তোমাকে, যেন আকাশের চাঁদটা আমার ঘরে চলে এসছে। দেখা শেষ হলে নিজের রুমে যেতে পারেন। যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে যাই। স্নেহা বেরিয়ে যাচ্ছিল, এমন সময় রুদ্র স্নেহার হাত চেপে ধরে কোথায় যাচ্ছ? জানি না। চাইলেও আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি যেতে দেব না। কি করবেন শুনি? আমার ভালোবাসায় বন্দি করে রাখবো। আহ। এখনো বলছে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও প্লিজ। বারবার একটা কথা কেন বলেন? হ্যাঁ, আপনি বোঝেন না আমি আপনাকে পছন্দ করি না? আপনার সাথে সারা জীবন কাটানোর কোনো ইচ্ছে নেই আমার। ইচ্ছে না থাকলে আমার সাথেই থাকতে হবে। দেখা যাবে। রুদ্র স্নেহার দুই গালে হাত দিয়ে আদুরে গলায় বলল, প্লিজ আমাকে আর কষ্ট দিও না, রাজি হয়ে যাও। আর কিছু চাই না আমার। স্নেহা রুদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আপনাকে আগেও বলেছি যে আপনি আমায় স্পর্শ করলে আমার ভালো লাগে না। কথাটা শুনে রেগে যায় রুদ্র। রুম থেকে বেরিয়ে আসে। ইকরা ড্রেস পরে মুখে একগাল হাসি নিয়ে সাইফের সামনে দাঁড়ালো। সাইফ তাকিয়ে তাকিয়ে দেখছে তার সামনে একটা নীল পুতুল দাঁড়িয়ে আছে। কি অপরূপ লাগছে ইকরাকে। আরে বাহ, আমার নীলপরীকে তো খুব সুন্দর লাগছে আজকে। আমি পড়ি, কিন্তু পরীদের ডানা থাকে, আমার তো ডানা নেই। তুমি আমার ডানা কাটা পরী। এটা আবার কেমন পড়ি? এত প্রশ্ন কেন করো সুন্দরী? আসো একটু প্রেম করি। আমি করব না প্রেম, আমাকে চকলেট দিন, আমি ওই রুমে নিয়ে গিয়ে খাবো। যেতে দেব না। আমি কিন্তু কান্না করব। কান্না করলেও আজকে ছাড়ছি না। এখানে বসো আমার পাশে। সাইফ ইকরাকে টান দিয়ে নিজের পাশে বসালো আর চকলেট দিল। ইকরাও খুশি মনে বসে বসে চকলেট খাচ্ছে। স্নেহা ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে আছে। সারাদিন খুব ভালো কেটেছে। লোকটা এসেই স্নেহার মনটা খারাপ করে দিল। দূর, ভাবতে ভাবতেই রুদ্র চলে আসলো হাতে এক গ্লাস জুস নিয়ে। স্নেহার সামনে বসলো রুদ্র। খেয়ে নাও এটা। ইচ্ছে নেই। খেতে বলছে, চুপচাপ খাও। বললাম তো ইচ্ছে করছে না। খাবে না তাই তো? হুম। ভেবে বলছো তো? আজব তো, এতে এত ভাবাভাবির কি আছে? কথা শেষ না করতেই রুদ্র এক হাতে স্নেহার মুখ চেপে ধরল, অন্য হাতে গ্লাসটা নিয়ে জুস স্নেহার মুখে ঢালতে লাগলো। অর্ধেকটা স্নেহার পেটে গেল, বাকিটুকু নিচে পড়ল। স্নেহা ভাবতেও পারেনি রুদ্র এমন কিছু করবে। শাড়ির আঁচলটা নিয়ে মুখটা মুছল স্নেহা। আপনি কি মানুষ? একটা জানোয়ারের চাইতেও বেশি খারাপ আপনি। হ্যাঁ, তার প্রমাণই দিব আজকে। নিজের ক্ষমতা দিয়ে সব হয় না। ওসব আপনার ভালোবাসা? আমাকে কষ্ট দিয়ে নিজের ভালোবাসা বোঝাতে চান? ক্ষমতা দিয়েই তো সব হয়। তুমি বাধ্য হবে আমাকে ভালোবাসতে। আমি আপনাকে কখনোই ভালোবাসবো না। মাথাটা ঘুরছে স্নেহার, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। শরীরটা হঠাৎ করেই অবশ হয়ে গেছে, নড়তে পারছে না। কেমন লাগছে সুইটহার্ট? খুব ভালো লাগছে তাই না? তার মানে আপনি? কথা বলার শক্তিও হারিয়ে যাচ্ছে। আহা, কষ্ট করে কেন কথা বলছো? এতে চুপ থাকো না। স্নেহার কথা একদম বন্ধ হয়ে গেছে। ঠোঁটগুলো নড়ছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। নিজের শরীরের কোনো শক্তি নেই। দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে। রুদ্র নিচে বসে স্নেহার কাছে চলে আসলো, একদম কাছে। তারপর স্নেহার ঘাড়ের চুলগুলোতে নিজের মুখ ঘষতে লাগলো।
জানো, তোমার এই চুলের গ্রান আমাকে মাতাল করে দেয়। আমি তোমার থেকে দূরে যেতে পারি না, কিন্তু তুমি বুঝলে না আমার ভালোবাসা। চলো। রুদ্র স্নেহাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আজকে রাতটা সারা জীবন মনে রাখবে তুমি। আমার থেকে দূরে তুমি কখনোই যেতে পারবে না। এখন অনেক কিছু তোমার বলতে ইচ্ছা হবে, আমার থেকে দূরে সরে যেতে ইচ্ছা হবে, কিন্তু তুমি পারবে না। আজ যা বলার আমি বলবো, আমি করব। তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে আর অনুভব করবে। স্নেহার দু চোখে চোখে পানি টলমল করছে। রুদ্র স্নেহার অনেকটা কাছে, স্নেহার ঘাড়ে গালে নিজের নাক ঘষাচ্ছে আর কথা বলছে। আমার রক্ষিত হবার অনেক শখ তোমার, তাই না? তবে যাই হোক, যতদিন পর্যন্ত তুমি আমাকে বিয়ে না করবে ততদিন আমার রক্ষিতা ভেবো নিজেকে। আজ তোমাকে আমি সম্পূর্ণ নিজের করে নেব। কথাটা বলেই স্নেহার শাড়ির আঁচলটা কাঁধ থেকে সরিয়ে নিল। তারপর স্নেহার সাথে নিজেকে মিলিয়ে নিল। স্নেহার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এই প্রথম কোনো পুরুষ ওকে এভাবে পেতে চলছে। স্নেহার ঘাড়ে কপালে চুমু খেল রুদ্র, হাতের ওপর হাত রেখে। স্নেহা কিছুই বলতে পারছে না, দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এইসব রুদ্রের চোখে পড়ছে না। সে আজ তার অপমানের বদলা নিচ্ছে, স্নেহাকে সারা জীবনের জন্য নিজের করে নিচ্ছে। কোনো বাধাই সে মানবে না আজকে। স্নেহার সব কিছু নিজের করে নেবে, নিজের সব কিছু স্নেহাকে দিয়ে দেবে। স্নেহা নিজের সব শক্তি দিয়ে রুদ্রকে খামচে ধরেছে। স্নেহার মুখ দিয়ে নিজের বুকে লুকালো রুদ্র। স্নেহার গরম নিঃশ্বাস রুদ্রের ঘাড়ে এসে বাড়ি খাচ্ছে। রুদ্র যেন মাতাল হয়ে যাচ্ছে। আজ শুধু দুটো দেহ এক হলো, কিন্তু দুটো মন তা কি কখনো এক হবে? নাকি রুদ্রের একটা ভুলে সে স্নেহাকে হারাবে? ইকরা সাইফের পাশে বসে বসে চকলেট খাচ্ছে। সাইফ মন দিয়ে দেখছে। কিছুটা খাওয়ার পর মাথাটা ঘুরছে ইকরার, কেমন যেন লাগছে। আমার খারাপ লাগছে, আমি রুমে যাব। রুমে যাওয়ার জন্য উঠতেই মাথা ঘুরে পড়ে গেল সাইফের ওপর। আমাকে কি একটু রুমে দিয়ে আসুন না প্লিজ। সরি সুইটি, আজকে না চাইতেই আমাকে অনেক কিছু করতে হবে। এখন থেকে কাল পর্যন্ত যা হবে তাতে আমার কোনো দোষ নেই। আমি তোমাকে নিজের করে পেতে চাই, তাই এইসব করে যাচ্ছি। তুমি আমাকে ভুল বুঝো না। ইকরা চুপচাপ কথা শুনে যাচ্ছে। ওরও স্নেহার মতো একই অবস্থা হয়েছে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, সকাল হলেই সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। শুধু এইটুকু জেনে রেখো, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমাকে আমার চাই, সেটা যদি এভাবে হয় তো আমি তাতেও রাজি। শরীরের শক্তি হারিয়ে কথা বলতে পারছে না। সাইফ বসে আছে তার বুকে ইকরা। সাইফ নিজের হাতটা ইকরার জামার পেছনে নিয়ে গেল। তারপর চোখগুলো বন্ধ করে একটানে চেইনটা খুলে ফেলল। জামাটা খুলে দূরে ছুঁড়ে ফেলল। এখন শুধু মিলনের পালা। সাইফ ইকরার ঠোঁট নিজের ঠোঁট ডুবিয়ে দিল। কেঁপে উঠল ইকরা, কিন্তু বাধা দিতে পারছে না। এমন সুখ জীবনের প্রথম পাচ্ছে। ইকরা সাইফের দিকে তাকাতে পারছিল না, ও তাই চোখগুলো বন্ধ করে নিয়েছে। বন্ধ চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আজ কোনো বাধা নেই ওদের মাঝে। সুখের সাগরে ভাসছে সাইফ। পরে কি হবে জানে না, তবে এই দিনটা সারা জীবন মনে রাখবে, কারণ আজ ওদের মিলনের প্রথম দিন। সকাল হয়ে গেছে, বাইরে পাখিদের গুনগুন শব্দ হচ্ছে। স্নেহা দু চোখ মেলে তাকালো। বড্ড ক্লান্ত লাগছে আজ। রুদ্রের বুকে শুয়ে আছে সে। হঠাৎ করে রাতের ঘটনা মনে পড়ে গেল। তাড়াতাড়ি উঠতে গিয়ে বুঝতে পারছে শরীর বেশ দুর্বল। চাদরটা সরে যেতেই দেখলো স্নেহার গায়ে কোনো কাপড় নেই। এই অবস্থায় কিভাবে উঠবে? রুদ্র একটু একটু নড়ে চড়ে উঠল। চোখ মেলে তাকিয়ে দেখলো স্নেহা বসে আছে। গুড মর্নিং কলিজা। স্নেহা কিছুই বলল না, একবারও তাকায়নি। রুদ্র স্নেহাকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপরও স্নেহা চুপ, কিছুই বলছে না, রাগ করছে না। রুদ্র একটু আদর করে উঠে বাথরুমে চলে গেল গোসল করতে। স্নেহা আস্তে আস্তে উঠে কাপড় পরে নিল। শরীরে একটুও শক্তি পাচ্ছে না। ইকরার কথা মনে হতেই স্নেহা ভয় পেয়ে যায়। ওরা সমবয়সী, কিন্তু ইকরাটা একটু বাচ্চা বাচ্চা। না জানি মেয়েটার কি অবস্থা হয়েছে। স্নেহা দৌড়ে ওই রুমে চলে যায়। দরজাটা খোলাই ছিল। স্নেহা ভেতরে গিয়ে দেখলো ইকরা বসে আছে ফ্লোরে, একদম চুপচাপ মেয়েটা। দেয়ালের দিকে তাকিয়ে কি যেন ভাবছে মেয়েটা।
স্নেহা গিয়ে কাঁধে হাত রাখতেই ঘুরে তাকালো ইকরা। এক ফোঁটা চোখের পানি স্নেহার হাতে পড়ল। স্নেহাও ইকরার পাশে বসে পড়ল। তারপর ইকরার চোখের পানি মুছে দিয়ে দিল। ধুর বোকা, কান্না কেন করছিস? ইকরা কান্না থামাতে না পেরে স্নেহাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। কেন আমাদের সাথে এমন হলো? কি দোষ ছিল আমাদের, বল না। চুপ হ, আগে সব ঠিক হয়ে যাবে। কিভাবে কিভাবে হবে স্নেহা? আমাদের সব শেষ হয়ে গেছে। একটা মেয়ের সবচেয়ে দামি তার ইজ্জত, মান, সম্মান। আমাদের কিছুই নেই। কে নিয়ে বাঁচবো আমরা? জানিস, রুদ্র বলেছে এখন থেকে আমি ওর রক্ষিতা। প্রথমে ভেবেছিলাম মরে যাবো, এই জীবন নিয়ে বাঁচা তো যায় না। পরে ভাবলাম এসবে তো আমাদের কোনো দোষ নেই। শুধু শুধু পরকাল হারাবো কেন আমরা? তার চেয়ে ভালো মরার মতো বেঁচে থাকা। একটু একটু করে আল্লাহ আমাদের নিয়ে যাবে। আমি কাউকে মুখ দেখাতে পারবো না। এখানেই পড়ে থাক, আমাদের জীবন এই চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। ইকরা বারবার ওড়না ঠিক করছে, দেখছে গলায় ওড়নাটা ঠিক আছে কিনা। কি ঢেকে রাখতে চাইছিস আমার থেকে, দেখি? স্নেহা অনেকটা জোরাজোরি করে ওড়নাটা সরিয়ে নিল। ওড়নাটা সরিয়ে নিতেই দেখলো ইকরার গলায়, ঘাড়ে নখের আঁচড়ের দাগ গভীরভাবে কেটেছে। রক্ত বের হচ্ছে তার ওপর, ঔষধ লাগানো। এটা কিভাবে হয়েছে? রাতে খুব কষ্ট হচ্ছে তোর? তোরও তো হচ্ছে। মুচকি হাসলো স্নেহা। ওই দিনের পর স্নেহা আর ইকরা বড্ড চুপচাপ হয়ে গেছে। কারোর সাথে কোনো কথা বলে না, ঠিক মতো খায় না, ঘুমায় না, মরার মতো পড়ে থাকে। স্নেহা তো সারাক্ষণ বিছানায় মাথা রেখে কি যেন ভাবে আর কান্না করে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। সেই দিনের পর থেকে স্নেহা কখনো মাথা তুলে রুদ্রের দিকে তাকায়নি। রুদ্র আসে, ওর সাথে কথা বলে, কিন্তু ও কোনো উত্তর দেয় না, শুধু নিচের দিকে তাকিয়ে থাকে আর চোখের পানি ফেলে। রুদ্র যাই বলুক, স্নেহা মূর্তির মতো বসেই থাকে। আর ইকরাও একই অবস্থা। আগের মতো হইচই করে না, চুপচাপ ঘরের কোণে বা ছাদে বসে থাকে, কারোর সাথে কথা বলে না। সাইফকে তো দেখতেই পারে না। সাইফ কাছে যেতে চাইলেই নিজেকে গুটিয়ে নিয়ে কান্না শুরু করে ইকরা। সাইফের সামনে আসতে চায় না, ভয় পায় ওকে। আজ প্রায় 2 মাস ওদের এমন অবস্থা। স্নেহা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আজকাল বাবার সাথে কথা বলতে মনটা বড়ই আনচান করে, কিন্তু বলতে পারবে না। এই মুখ নিয়ে কখনো বাবার সামনে যেতে পারবে না। ইকরাটাও আর আগের মতো বাচ্চামো করে না। ওরা জীবিত থেকেও লাশের মতো জীবন কাটাচ্ছে। এইসব রুদ্র সাহেব চুপচাপ দেখছে, কিন্তু কিছুই বলছে না, কারণ রুদ্র বুঝতে পারছিল সে কত বড় ভুলটা করে ফেলেছে। একদিন বিকেলে রুদ্র আর সাইফ বসে আছে ছাদে। মন খারাপ তোর? কই না তো। আমার উপর রাগ করে আছিস তাই না? না, রাগ করবো কেন? আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে। স্নেহার ভালোবাসা পাওয়ার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। কোনটা ভুল কোনটা ঠিক রাগের চোটে আমার মাথায় আসেনি। আমার জন্য মেয়ে দুটো জীবন নষ্ট হয়ে গেল। আমার ভাগ্যে নেই ইকরা। আমি এখন বুঝতে পারছি ওর দেহটাকে আমি কখনোই ভালোবাসিনি। ওর বাচ্চামিগুলোকে ভালোবাসতাম। ওর আদর, ছোটদের মতো মুখ বাঁকিয়ে কথা বলা, এইসব আমাকে পাগল করে দিত। কিন্তু আজ দেখো, আমার ইকরা আর আমার সাথে কথা বলে না, আমাকে দেখলেই ভয়ে কান্না করে। আমি এতটা খারাপ কিভাবে হতে পারলাম? সবকিছুর জন্য আমি দায়ী। আজ আমার ভুলের জন্য তোকে কষ্ট পেতে হচ্ছে। আমার ভুলের জন্য স্নেহা আমার থেকে দূরে সরে গেছে। আমার সাথে আজ অব্দি কথা বলে না, শুধু চোখের পানি ফেলে। ওদের এভাবে আমি দেখতেই পাচ্ছি না। মেয়ে দুটোকে পরিবার থেকে আলাদা করে দিয়েছিলাম আমরা। ইচ্ছে করে নিজের মাথায় গুলি করে মরে যাই, কিন্তু এটাও ঠিক না। আমাদের কিছু একটা করতে হবে। কি করব? ওদের বোঝাতে হবে। এত কিছুর পরেও ওরা শুনবে আমাদের কথা? বুঝিয়ে বল আমাদের ভুলের কথা, তোর মনের কথা, তুই কি চাস সেই কথা। বুঝবে? সবকিছু শুনেও যদি ওরা আমাদের ক্ষমা করে মেনে না নেয়, তাহলে তাহলে কি? ওদের মুক্ত করে দেব। কথাটা বলেই উঠে চলে গেল রুদ্র। চোখগুলো লাল টকটকে হয়ে আছে, খুব কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে। কি করবে, কিভাবে বোঝাবে স্নেহাকে যা হয়েছে সব ভুল। নিজের কাছে নিজের ছোট মনে হচ্ছে। কিভাবে রুদ্র এত নিচু চিন্তা করতে পারলো আল্লাহই জানেন।
রুদ্র স্নেহার রুমে ঢুকলো। মেয়েটা শান্ত হয়ে বসে আছে। রুদ্র পাশে গিয়ে বসলো। স্নেহা বুঝেও নড়ল না। কেমন আছো? আজকে চুপ করে থাকবে, কথা বলবে না? আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তাই ভয় পেয়ে গেছিলাম যদি আমাকে ছেড়ে চলে যাও। আমার এটা করা উচিত হয়নি। এর জন্য তুমি আমাকে মারো, বকো, কিন্তু কথা বলো প্লিজ। অবশেষে মুখ খুলল স্নেহা। আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, খুব। আপনি যা চেয়েছিলেন তা পেয়েই তো গেছেন। এখন তো আপনার সুখে থাকার কথা। আমি সুখে নেই, বিশ্বাস করো, আমি সুখে নেই। তোমার দেহটাকে আমি ভালোবাসি না, সেটা এখন বুঝতে পারছি। আগে তুমি আমার সাথে কথা বলতে, সেটা রেগে হোক বা অভিমান করে হোক, কিন্তু কথা তো বলতে। তখন খুব ভালো ছিলাম আমি, কিন্তু তোমাকে নিজের করে পেতে যা করেছি তারপর থেকে আমি ভালো নেই। আমি পারছি না ভালো থাকতে। মুচকি হাসলো স্নেহা। আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। আমার তোমাকে চাই, তোমার দেহটাকে চাই না। আমি সারা জীবন তোমাকে ভালোবেসে কাটিয়ে দেব। কোনো কথা বলছে না স্নেহা। আমার দিকে তাকাও, আমার চোখে তাকাও। আজ তোমাকে বাবার কোনো খিদে এই চোখে নেই, আছে তোমার প্রতি ভালোবাসা। একটু ভালোবাসবে আমায়? তোমার কিচ্ছু চাই না আমার, শুধু একটু মন খুলে কথা বলবে আমার সাথে। রাগ করবে, অভিমান করবে, আমার সাথে বাইরে যাবে, গভীর রাতে আইসক্রিম খাবার বায়না করবে। স্নেহা তাকিয়ে আছে রুদ্রের দিকে। লাল লাল চোখগুলোতে লুকিয়েছিল স্নেহার প্রতি ভালোবাসা। আজ রুদ্রের কথাগুলো কেমন যেন লাগছে স্নেহার কাছে। মুখটা মলিন হয়ে আছে। রুদ্রের জন্য খুব মায়া হচ্ছে, কিন্তু কেন? রুদ্র এত বড় একটা ভুল করার পরেও কেন স্নেহার এমন অনুভূতি হচ্ছে? কেন? কে জানে। এটাই হয়তো ভালো লাগা। মানুষকে ঘৃণা করতে করতে কখন যে ভালো লাগে তা কেউ বুঝতে পারে না। স্নেহার চোখে পানিতে টলমল করছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। রুদ্র স্নেহার দুই হাত চেপে ধরে নিজের কপাল ঠেকালো। শেষবারের মতো বিশ্বাস করো, কথা দিচ্ছে এই বিশ্বাস কখনো ভাঙবে না। আমি সবসময় আগলে রাখবো তোমাকে। তুমি যা বলবে তাই করব। শুধু একবার বলো, তুমি কি চাও? রুদ্রের চোখের পানিতে স্নেহার হাত ভিজে যাচ্ছিল। আমি যা চাই আপনি তা পারবেন করতে? হ্যাঁ, পারবো। আমি তোমার জন্য সব করতে পারবো। তুমি শুধু একবার বলো তোমার কি চাই। সময় হলে ঠিক চেয়ে নিব। স্নেহা বিছানা ছেড়ে উঠে চলে যাচ্ছে। রুদ্র এখনও বিছানায় বসে আছে। ইকরা ছাদের এক কোণে বসে আছে, বসে বসে নীল আকাশ দেখছে। এমন সময় সাইফ গিয়ে ইকরার পাশে বসে পড়ল। ইকরা ভয়ে নিজের হাত দিয়ে পা দুটো জাপতে ধরেছে। হাত পা কাঁপছে ওর। এখনো ভয় পাচ্ছ? এত কিসের ভয়? হ্যাঁ, তুমি কান্না করো না প্লিজ। এ দেখো, কান ধরছি, আর কখনো এমন হবে না। আর কখনো তোমাকে কষ্ট দেব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি পাগল হয়ে যাচ্ছি তোমার এই অবস্থা দেখে। আমি কখনোই এমনটা চাইনি। আমি শুধু তোমাকে নিজের করে পেতে চেয়েছিলাম, আর কিছু না। কিন্তু তোমাকে নিজের করতে গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি আমি। জানি এই ভুলের কোনো ক্ষমা হবে না। তুমি একটি বার ক্ষমা করে দাও, দ্বিতীয়বার কোনো ভুল হবে না। সব শেষ হয়ে গেছে আমার। কাঁপা কাঁপা ঠোঁটে বলল ইকরা। কিচ্ছু শেষ হয়নি। আমার দিকে দেখো, আমি তোমার কিচ্ছু হতে দেব না। সব ঠিক করে দেব। তুমি দেখো, একবার আমাকে ভালোবাসো প্লিজ। না, আমার সব শেষ হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে। বলতে বলতে উঠে চলে গেল ইকরা। সাইফ কান্নায় ভেঙে পড়ে। ইকরা মানসিক রোগী হয়ে গেছে। মাঝে মাঝে একা একা শব্দ করে হাসে, হাসতে হাসতে কেঁদে দেয়। খুব জোরে জোরে চিৎকার করে, ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে। সবসময় একটা ভয় ওকে ঘিরে রাখে। এই ভয় থেকে সে কিছুতেই বেরোতে পারছে না। এইসব দেখে সাইফের চোখে পানি চলে আসে। সে নিজেকে বড্ড অপরাধী মনে হয়। একটা ভুলের জন্য নষ্ট হয়ে গেল বাচ্চা মেয়েটার জীবন। ওরা দুজন ভুল করেছে, আবার ভুলটা বুঝে শুধরে নিতে চাইছে। কিন্তু স্নেহা ইকরা যে কষ্ট পেয়েছে তা কি এত সহজে ভুলে যাবে? ওদের ক্ষমা করবে, নাকি একটু একটু করে শেষ করে দিবে নিজেদের? ইকরার অবস্থা আগের চেয়েও খারাপ হচ্ছে। স্নেহাটাও অসুস্থ হয়ে পড়েছে, কিছু খেতে পারে না, বমি করে ভাসিয়ে দেয়। হালকা জ্বর, মাথা ব্যথা, কিন্তু রুদ্রের বুঝতে দেয় না। এইদিকে ইকরার অবস্থা দেখে সাইফ পাগলের মতো হয়ে গেছে। ইকরাকে ডাক্তার দেখানো হয়।
ডাক্তার বলেছে এই 4 দেয়ালের মধ্যে নিজেকে বন্দি দেখতে দেখতে ইকরার এমন অবস্থা হয়েছে। তাই রুদ্র সিদ্ধান্ত নিল ওদের নিয়ে বাইরে কোথাও যাবে। কোথায় যাওয়া যায় বলো তো? আমি কিচ্ছু জানি না, শুধু আমার ইকরাকে ঠিক করে এনে দে। সেটার জন্যই তো যেতে হবে, নয়তো ইকরা নিজেকে ঠিক করতে পারবে না। এভাবে অন্ধকারে নিজেকে গুটিয়ে নেবে। হুম। আচ্ছা, ইকরার পছন্দের জায়গা যাবো সবাই। ইকরা যাবে? যদি যেতে না চাই? স্নেহাকে রাজি করে সাথে নিয়ে যেতে পারলে ইকরাকে নিয়ে যেতে পারবো। স্নেহের সাথে যাবে ইকরা। কিন্তু স্নেহা রাজি হবে? আমরা যা করছি ইকরার ভালোর জন্য, ওর সুস্থতার জন্য। স্নেহাও চাইবে ইকরা ভালো হয়ে উঠুক। দেখ রাজি হয় কিনা। আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করিস না, সব আমার জন্য হয়েছে, আমি সব ঠিক করে দেব। রুদ্র উঠে ওপরের দিকে হাঁটা ধরল। রুমে গিয়ে দেখে স্নেহা নেই। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মনে হয়, কোনো ভাবনায় ডুবে আছে। রুদ্র স্নেহার পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলো। স্নেহা ঘুরে তাকালো, রুদ্রকে দেখে সরে গেল। ইকরা কোথায়? কথা বলবে না? কোথায় ইকরা? ও তো সারাদিন ছাদে বসে থাকে, বসে বসে গাছপালা, পাখি, নীল আকাশ, ওদের সাথে কথা বলে। তোমার সাথে কিছু কথা ছিল। তাকালো রুদ্রের দিকে। দেখো স্নেহা, যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি জানি আমি কত বড় ভুল করেছি, এটা ক্ষমার অযোগ্য। আমি এখন বুঝতে পারছি আসলে আমি একটা জানোয়ার, কিন্তু আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। সব তো ঠিক ছিল, সব ঠিক ছিল। আপনি কেন আসলেন আমার জীবনে? আমি আপনার কি ক্ষতি করেছিলাম? একটু হেসে কথা বলেছি, বন্ধুত্ব করেছি, এটা কি আমার অপরাধ ছিল? চিৎকার করে কান্না করছে স্নেহা। এই কান্নাটা রুদ্র সহ্য করতে পারে না। স্নেহাকে জড়িয়ে ধরল। স্নেহার মাথাটা নিজের বুকে চেপে ধরল। স্নেহা এখনও কান্না করছে। তুমি এমন করো না, একটু শান্ত হও প্লিজ। কিভাবে কিভাবে শান্ত হব আমি? আমার জন্য আজ একটা নিষ্পাপ মেয়ে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে, আমি আর নিতে পারছি না। তুমি শান্ত হয়ে বসো এখানে। স্নেহাকে একটা চেয়ারে বসালো। তারপর রুদ্র ফ্লোরে বসে স্নেহার গালে 2 হাত রাখলো। ইকরার জন্য কষ্ট হচ্ছে তোমার, তাই না? তুমি চাও তো ইকরা ভালো হোক, আগের মতো হাসি খুশি ইকরাটা ফিরে আসুক? কি হলো বলো, তুমি চাও না? মাথা নেড়ে হ্যাঁ বলল। তাহলে ওকে ভালো করতে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? ওকে নিয়ে বাইরে কোথাও যেতে হবে। কোথায়? ওর কোন জায়গা বেশি প্রিয়? এমন কোনো জায়গা আছে যেখানে একটা যেতে চেয়েছিল বা ওর ইচ্ছে ওখানে যাবার? সিলেট। অনেকবার বলেছিল যাবে, কিন্তু আমি যেতে পারিনি, তাই ওর যাওয়া হয়নি। ভেরি গুড, আমরা আজকে রাতে সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ব্যাপার কি বলুন তো? হঠাৎ আমাদের বাইরে নিয়ে যাওয়ার প্ল্যান, এটা করার উদ্দেশ্যটা কি? মানে এখানে উদ্দেশ্য থাকবে কেন? আর হ্যাঁ, একটা উদ্দেশ্য, তাহলে ইকরাকে ঠিক করে ফিরে আনা। আর তোমার ভালো লাগবে, তুমি ঠিক আগের মতোই হয়ে যাবে। তাই নাকি? আমাদের নিয়ে এত চিন্তা? সেই দিন এই চিন্তা কোথায় ছিল? যা হয়েছিল রাগের মাথা হয়েছে, আমি আমার ভুলটা স্বীকার করছি। একটা কথা বলুন তো, আমাদের বাইরে নিয়ে যাওয়ার পেছনে আপনার আসল মতলবটা কি? হ্যাঁ, মানে? কিচ্ছু বোঝেন না? আপনি আমাদের বিক্রি করতে চাইছেন না তো? আমি শুনেছি আপনার মতো অমানুষ মেয়েদের ধর্ষণ করে পাচার করে দেয়। স্নেহা, ভুল বললাম কিছু? সত্যি কথা বললেই গায়ে লাগে আপনার? চুপ, একদম চুপ। দ্বিতীয়বার এসব আমার সামনে বললে? কি করবেন, ভয় দেখাচ্ছেন? কিন্তু আমি তো ভয় পাচ্ছি না। আমার আর কিছুই হারানোর ভয় নেই। যা হারানোর ভয় ছিল তা আপনি কেড়ে নিয়েছেন। দেখো, তুমি যা ভাবছো তেমন কিছুই না। আমরা চাই একটা ভালো হয়ে উঠুক আগের মতো করে, আর আশা করি তুমি আমাদের সাথে সাহায্য করবে। চোখে মুখে চিন্তার ছাপ। কি হলো, করবে আমাদের সাহায্য? আমাদের জন্য না হোক, ইকরার জন্য। হ্যাঁ, আমি জানতাম তুমি বুঝবে। ইকরার সাথে সবসময় হাসি মুখে কথা বলবে, ওকে খুশি রাখবে, ওকে আগের কিছু মনে করতে দিবে না। একমাত্র তুমিই পারবে ওকে ঠিক করতে। রুদ্র স্নেহার মাথায় হাত বুলিয়ে মুখে হাসি নিয়ে বেরিয়ে গেল। স্নেহা বুঝতে পারছিল ইকরাকে ভালো করতে এটা ওকে করতেই হবে। আজ স্নেহা যদি ইকরাকে সামলে নিত, ইকরার এমনটা হতো না। কিন্তু স্নেহা এত বড় ধাক্কাটা নিজেই সামলাতে পারেনি। ইকরাকে কিভাবে সামলাবো তো সে?
স্নেহা একটু একটু করে ছাদে চলে গেল। ইকরা বসে বসে ইটের টুকরো দিয়ে কি যেন আঁকছে। স্নেহা ইকরার পাশে গিয়ে চুপটি করে বসল। ফিরে তাকালো ইকরা। স্নেহাকে দেখে দাঁত বের করে হেসে দিল। বাবুটা এখানে কি করছিস? আঁকছি। কি আঁকছিস? দেখ। ছোট ছোট 3টে মানুষ এঁকেছে। এগুলো কি? ওফ, তুই না কিছুই বুঝিস না। এটা আম্মু, এই পাশেরটা আব্বু, মাঝখানে ভাইয়া। তুই এখানে নেই কেন? আমি তো ওদের কাছে নেই, অনেক দূরে। জানিস কতদিন ওদের সাথে কথা বলি না, আমার খুব কষ্ট হয়। কান্না কান্না মুখে স্নেহার বুকে মাথা রাখলো ইকরা। তাই? কিন্তু আন্টি তো ফোন করেছিল আমার কাছে। কখন? এই তো একটু আগে। আমাকে বললি না তো, আমিও একটু কথা বলে নিতাম। আন্টি রাগ করেছে তোর সাথে, বলেছে কথা বলবে না। কেন? আমি বলে দিয়েছি তুই ঠিক মতো খাবার খেতে চাস না, ঔষধ খেতে চাস না, চুপচাপ থাকিস। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে স্নেহার দিকে। আন্টি আবার ফোন করবে বলেছে। সত্যি? একগাল হাসি নিয়ে। কিন্তু তোকে একটা কাজ করতে হবে। কি? আজ থেকে ঠিক মতো খেতে হবে, এভাবে একা একা থাকতে পারবি না। হুম। মাথা নেড়ে হ্যাঁ বলল। আর একটা কথা, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি? তোর অনেক ইচ্ছে ছিল না সিলেট যাবার, তাই না? আমি নিয়ে যাব তোকে। তুই? হ্যাঁ বাবুটা, যাবি না? কান্না করতে লাগলো ইকরা। কান্না করিস না, আমরা এখান থেকে অনেক দূর চলে যাব, দেখিস। সত্যি? হ্যাঁ বাবু, এখন এখান থেকে উঠে আমার সাথে আয়। কোথায়? বাইরে যাব, তোর ফেভারিট রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবো। আজ আমরা অনেক অনেক শপিং করব। সত্যি? আজ কিন্তু আমি দই খাবো। আচ্ছা আয়। স্নেহা ইকরাকে নিয়ে বাথরুমে চলে গেল। মেয়েটার চুলের চোখ মুখের কি অবস্থা। স্নেহা ইকরার চুল ভালো করে ধুয়ে গোসল করিয়ে দিল। পাগলি মেয়েটাকে দেখলেই কান্না চলে আসে স্নেহার। ইকরাকে গোসল করিয়ে নিজে গোসল করে বেরিয়ে আসলো। স্নেহা একটা কালো রঙের 3 পিস পরেছে আর ইকরাকে একটা বেগুনি রঙের গোল জামা পরিয়েছে। খুব মিষ্টি লাগছে দুজনকে। ওরা নিচে নামছে। রুদ্র আর সাইফ নিচে বসে একটা ফাইল নিয়ে কাজ করছে। সাইফকে দেখে ইকরা থেমে গেল। ভয় পাচ্ছে। কি হলো, ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি তোর পাশে, তোর কিচ্ছু হতে দিব না আমি। আয়। ইকরাকে দেখে দাঁড়িয়ে পড়ল সাইফ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইকরার দিকে। কি নিষ্পাপ মেয়েটা, খুব মিষ্টি লাগছে, তবে আগের মতো না, অনেক শুকিয়ে গেছে। ইকরা এক কোণে দাঁড়িয়ে আছে। স্নেহা রুদ্রের সামনে গিয়ে দাঁড়ালো। আমরা বাইরে যাব। কোথায়? শপিং করতে। ড্রাইভারকে বলে দিচ্ছে। আমরা গাড়ি করে যাব না? স্নেহার দিকে তাকালো রুদ্র। রিক্সা করে যাব আমি আর ইকরা। আচ্ছা, এটা রাখো। কি? টাকা। রুদ্র অনেকগুলো টাকা স্নেহার হাতে দিল। এতগুলো? ইচ্ছে মতো খরচ করো, আমি চাই তোমরা ভালো থাকো। আর আমি শুনেছি মেয়েরা বেশি বেশি শপিং করলে তাদের মন ভালো হয়ে যায়। এই টাকায় হাত দেবার কোনো ইচ্ছা নেই স্নেহার, কিন্তু ইকরার জন্য নিয়েছে আজ। যেইভাবে হোক ইকরাকে খুশি করতে হবে, তার জন্য স্নেহা সব করবে। ওদের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে ইকরা। সাইফের চোখ এখন দাঁড়িয়ে থাকা ইকরার দিকে। স্নেহা বেরিয়ে যাচ্ছিল, এমন সময় ডাকলো রুদ্র। শোনো, এমন কিছু করো না যেটা আমি সহ্য করতে পারবো না, প্লিজ। বেরিয়ে যাচ্ছে স্নেহা আর ইকরা। আজ অনেক দিন পর বাইরে ওরা, খুব ভালো লাগছে।